তো কি অবস্থা সবার? আশা করি ভালো আছে। এতদিন পদার্থের গাঠনিক ধর্ম পড়তে পড়তে জীবনটা থেনা থেনা করে দিয়েছিলাম। তো এখন আজকে একটু নতুন কিছু করার চিন্তা করছি। আজকে আমরা করব কি, নিউটনীয় বলবিদ্যাটা একটু শুরু করব। নিউটনীয় বলবিদ্যা একসাথে একই ধারে যেমন পড়তে মজা আছে, আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে এটা সূত্রের এত বেশি বেশি সূত্র যে আমাদের অনেক সময় পড়তে চাইলে বিরক্ত লাগা শুরু করে। যারা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য পড়ছি তারা অবশ্যই আমরা জানি যে, বা অ্যাডমিশনের জন্য পড়তেছি তারা আমরা অবশ্যই জানি যে এটার মধ্যে বা উদ্ভাসের যারা কনসেপ্ট বুকটা দেখছে অ্যাটলিস্ট, তো ওই যেখানে ডেডিকেটেড 2টা পেজ এমন আছে যেখানের মধ্যে শুধু খালি সূত্র নিউটনীয় বলবিদ্যার মধ্যে। মাঝে মাঝে আসে যেত সিলিন্ডার, মাঝে মাঝে এসে যেত গোলক, রিং, ডিস্ক, কত কিছু এসে যেত। তো এগুলো আমাদের মাত্রাতিরিক্ত পেন লাগতো। আবার অনেক সময় আমাদের অক্ষ ধরতে সমস্যা হতো, কোনটা অক্ষে কোনটা সাপেক্ষে ঘুরতেছে, কীভাবে ঘুরতেছে, অনেক সময় মাথা হ্যাং হয়ে যায়। একাধারে আমি বললাম তো, একাধারে পড়তে কঠিনও লাগে, আবার যদি বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু অনেক সহজ লাগে। তো আজকে আমরা এই ভিডিও সিরিজটা শুরু করব, নিউটনীয় বলবিদ্যা কেন পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে আমরা সবচেয়ে ভালোভাবে বুঝবো, আর নিউটনীয় বলবিদ্যা পড়ার উদ্দেশ্যটা কী সেটা নিয়ে আজকে আলোচনা করবো আজকের ক্লাসটা। তো আজকে আমরা অধ্যায়ের নামটা লিখে দিই। অধ্যায়ের নামটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা, যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্স এনএম দিয়ে লিখে দিলাম। তো নিউটনীয় বলবিদ্যাটা পড়ার কারণ কি? ক্লাস 9-10 তো আমরা অনেক বলবিদ্যা পড়ছি, বলবিদ্যার তো একটা চ্যাপ্টারও দেওয়া দরকার ছিল। নিউটনীয় বলবিদ্যাটা আবার আসলো কেন? নিউটনীয় নামে আরেকটা চ্যাপ্টার আসা দরকার কেন ছিল? এটা অবশ্য আমাদেরকে জানা দরকার, কেন আমরা এই চ্যাপ্টারটা পড়ি। আমরা এমনি স্বাভাবিক বলবিদ্যা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে জীবনের বলবিদ্যাগুলো পড়ি ওগুলো হচ্ছিল সবগুলা সরল রেখা আকার যে লাইনগুলো ছিল, লিনিয়ার লাইন, সরল রেখার যে লাইনগুলো ছিল ওখানের মধ্যে কাজ করতো। কোয়েশ্চেন ছিল এরকম, এভাবে সরলরেখায় একটা গাড়ি যাচ্ছে, সামনে এতটুকু দূরে একজন মানুষ দাঁড়ায় আছে, গাড়িটা ব্রেক করলো, গাড়িটা ব্রেক করার পরে কত ত্বরণে সে কত মন্দন লাগছে এবং কতটুকু ফোর্স দেওয়া লাগছে যে গাড়িটা থামবে, এরকম লিনিয়ার ম্যাথগুলো করছি বা লিনিয়ার পড়ালেখা করছি আমরা। এই নিউটনীয় বলবিদ্যার মধ্যে আমরা স্বাভাবিকভাবে ট্রান্সলেশনাল মোশনও বলা যায় লিনিয়ার মোশনকে, বা সহজ বাংলা ভাষায় বলতে গেলে সরল রৈখিক গতি, যেটাকে বলে সরল রৈখিক, ওইটা পড়ছি। এখন আমরা এই নিউটনীয় বলবিদ্যার মাধ্যমে আমরা পড়বো যে কি, আমরা পড়বো যে কৌণিক গতিতে বলবিদ্যা কিভাবে ইউজ করা হয়, কৌণিক গতি সম্পন্ন বস্তুগুলোর ক্ষেত্রে বল কিভাবে কাজ করে, কিভাবে বলের জন্য কিভাবে সূত্র আসবে, কেমনে আসবে, ওই যে সূত্রগুলো আমরা পড়ছি, অ্যাক্সিলারেশনের পর ভেলোসিটি, এগুলো যদি একটু বাংলায় বলি তাহলে মানে বেটার হয়। ব্যাগ, ত্বরণ, সরণ, মন্দন, এগুলো যে আমরা স্বাভাবিকভাবে লিনিয়ার মোশন আমরা পড়ছি, এইগুলো বা লিনিয়ার মোশন বলতেছি, সবগুলো ইংলিশে চলে আসতেছে আমার, সরি। আমরা যে সরলরৈখিক গতির ক্ষেত্রে পড়ছি, স্বাভাবিক সোজা সোজা রাস্তা, এই সোজা রাস্তায় যেগুলো পড়ছি, সরণ, ত্বরণ, ব্যাগ, এগুলো আমরা এবার ঘুরন্ত অবস্থায় বস্তুগুলোর জন্য দেখার চেষ্টা করব, ঘোরাঘুরি করে, এভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করে অ্যাঙ্গুলার মোশন, এগুলোর জন্য আমরা পড়ব। তো তার মানে নিউটনীয় বলবিদ্যাটা হচ্ছে আমাদের পুরাটাই ঘূর্ণনশীল বস্তুগুলো যেগুলো আছে, ফ্যানের পাখা আছে ঘূর্ণনশীল, এরকম অনেকগুলো ঘূর্ণনশীল। আমরা যে ফিজিট স্পিনার ইউজ করতাম, এভাবে ঘুরাইতাম ফাঁত করে, ওইটাও ঘূর্ণনশীল গতি, এরকম হাজার হাজার ঘূর্ণনশীল গতি আছে। এমনকি ঘড়ির কাঁটার গতি এভাবেও ঘুরতেছে। ঘড়ির কাঁটার ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই ম্যাথ আসে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, এভাবে বলে। তো মূল কথা হচ্ছে যত প্রকার ঘূর্ণন গতি আছে সেগুলো নিয়ে যে আলোচনা, সেগুলোর মধ্যে বল নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা। তার মানে আমাদের বুঝতে হবে তাহলে কি, ঘূর্ণনশীল গতি যেগুলো প্রাপ্ত আছে, যেসব বস্তু ঘূর্ণনশীলভাবে ঘুরতেছে বা এভাবে ঘুরতেছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ওই ধরনের মোশনটাকে আগে বুঝতে হবে। তার মানে আমাদেরকে ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে, এই অধ্যায়কে যদি আমরা ক্লিয়ারভাবে বুঝতে চাই তাহলে আমাদের ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। অ্যাঙ্গুলার মোশনের মধ্যে সরণ ত্বরণগুলো কীভাবে কাউন্ট করে। অ্যাঙ্গুলার মোশন মানে তো ঘূর্ণনশীল অবস্থার বস্তু, ঘূর্ণন
মসৃণ বস্তু। তো অ্যাঙ্গুলার মোশনের ফার্স্টে যে জিনিসটা আসতেছে, আমরা অ্যাঙ্গুলার মোশনের মধ্যে আমরা ফার্স্টেই সরণের জিনিসটা দেখব। সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা নিয়ে আলোচনা করব। সরণ মানে তো আমরা বুঝি, যদি আমাদের সরণ মানে কি না জানি তাহলে হয়তো ক্লাস 9-10 আমাদের কাছে থাকে গেছে। এখন তাও একটু মনে করাই দিই, কারণ এটা দরকার আছে। আমরা এই ধরনের টার্মসগুলো আমরা কম্পেয়ার করে শিখবো। লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার যে লাইনগুলো আছে বা লিনিয়ার যে গতিটা আছে, ট্রান্সলেশনাল মোশন বলে, লিনিয়ার মোশন বলে, সরল রৈখিক যে গতি আছে, ওই সরল রৈখিক গতির সাথে কম্পেয়ার করে পড়বো। সরল রৈখিক গতিরগুলো আমরা এখানে এই পাশে লিখব। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার কৌণিক জিনিসপত্রগুলো যেগুলো আছে ওগুলোর সমস্যাও সলভ হয়ে যাবে। যদি কারো সমস্যা থাকে, সরল রৈখিক গতি লিখে দিলাম, এটার সাথে আমরা কম্পেয়ার করে পড়লে এই জিনিসটা পড়তে একদম ইজি হয়ে যাবে। তো সরণ যেহেতু অ্যাঙ্গুলার, তা কৌণিক লিখে দিই, কৌণিক অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এই পাশে আমরা অ্যাঙ্গুলারটা পড়বো কম্পেয়ার করে সরলরৈখিকটা থেকে কম্পেয়ার করে অ্যাঙ্গুলারটা পড়ার চেষ্টা করব। তো একটু দেখার চেষ্টা করি, আমরা যদি সরলরৈখিক গতিতে যে ডিসপ্লেসমেন্ট, যে সরণটা চিন্তা করতাম, সেটা যদি একটু আলোচনা করে দিই। মনে করি একটা লাইন আছে, এরকম একটা দূরত্ব নামক একটা, তুমি মনে করি এখানে দাঁড়ায় আছো, তুমি নামক পজিশনে ছিল, তুমি চলে গেলা বি নামক পজিশনে। তাহলে তোমার সরণ কতটুকু হলো? মনে করো এটাকে যদি এক্স, সরণের জন্য এক্স দিলাম, এক্স পজিশন বি। তো তোমার সরণ কতটুকু হবে? তোমার এই পথের দূরত্বটা, এটাই হচ্ছে তোমার কি সরণ। তোমার যে দূরত্বটা অতিক্রম করছো, তার মানে তোমার যেটা সরণ বা সরণের পার্থক্য, এটাকে আমরা বলতে পারি এক্স বি মাইনাস এক্স এ। এটা অনেকটা এভাবেও বলা যায় যে একটা গ্রাফ যদি নাও এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছ, মনে করো এক্স অ্যাক্সিস বরাবর এতটুকু হচ্ছে যে বি নামক পজিশন, এতটুকু হচ্ছে এ নামক পজিশন। তার মানে তোমার মেন সেন্টার লাইন থেকে এটা হচ্ছে এ নামক দূরত্ব, এটা হচ্ছে তোমার বি নামক দূরত্ব, বি মানের দূরত্ব। তাহলে তোমার দূরত্বদ্বয়ের পার্থক্য কত হবে? বি মাইনাস এ। আর তোমার দূরত্বদ্বয়ের পার্থক্য যদি বি মাইনাস এ হয়, তা এই বি মাইনাস এ এটা হচ্ছে তুমি যতটুকু ট্রাভেল করছো, তোমার সরণটা এই সেম জিনিস এখানে খাটাইলাম। তার মানে তোমার দূরত্বটাই আলটিমেটলি। এখন কোয়েশ্চেন হচ্ছে তোমার দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি? দূরত্ব বা ডিস্টেন্স আর এই যে ডিসপ্লেসমেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্বাভাবিকভাবে দূরত্ব আর সরণ দুটোটাই সেম, জাস্ট দূরত্ব হচ্ছে একটা কি স্কেলার রাশি, আর ডিসপ্লেসমেন্ট বা সরণ এটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এটাও আমি একটু ক্লিয়ার করে দিই, যে মনে করো তুমি 4 রাস্তার মোড়ে দাঁড়ায় আছো, এটা মনে করো তোমার 4 রাস্তার মোড়ে তোমার বন্ধু বললো তোমাকে তুই 10 মিটার আয়। 4 রাস্তার মোড়ে আসার পর তুমি কল দিলা তোমার বন্ধুরা বললো যে দোস্ত কোন দিকে আসবো বা কতটুকু আসবো, কোথায় আসবো। তো তোমার বন্ধু বললো যে 10 মিটার আয়, আর কিছু বললো না। তো 10 মিটার আসতে হলে এখান থেকে গনে 10 মিটার এতটুকুও হতে পারে, এতটুকুও হতে পারে, এতটুকুও হতে পারে, এতটুকুও হতে পারে। 4 রাস্তার মোড়ে দাঁড়ায় আছো তুমি, আর কি এক্সপেক্ট করো? তোমার বন্ধু ফাইজলামি করে তোমার কোন দিকে আসতে হবে সেটা বলে নেই। এই যে দূরত্ব, এই যে এতটুকু নন ডাইরেকশনাল, কোন দিকে জানো না তুমি, এটাই হচ্ছে ডিস্টেন্স। এই দূরত্বটাই হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। কিন্তু তোমার বন্ধু যদি বলে দেয় 10 মিটার পূর্ব দিকে আয়, পশ্চিম দিকে আয়, সেটা হচ্ছে কি তোমার ডিসপ্লেসমেন্ট। এবার বোঝা গেছে? পূর্ব দিকে আসতে বলতেছে, উত্তর দিকে আসতে বলতেছে, এটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তো কৌণিক সরণের ক্ষেত্রে কেমন হবে? কৌণিক সরণের ক্ষেত্রে আগে আমরা লিনিয়ার সরণের ক্ষেত্রে দেখলাম। এই যে এখানে লিনিয়ারের মধ্যে যেটা এক্স দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি সরণকে, ডি ডিস্টেন্স দ্বারা প্রকাশ করা যায়, সরণ এস দ্বারা প্রকাশ করা যায়। তো
কৌণিক সরণের ক্ষেত্রে সেটা কি দ্বারা প্রকাশ করব সেটা আমরা একটু মনে রাখতে হবে। ডিসপ্লেসমেন্ট এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেটা এস ডি এক্স দ্বারা প্রকাশ করতেছে সেটা অ্যাঙ্গুলার বা কৌণিক গতির ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করব, থিটা দ্বারা প্রকাশ করব। তার মানে মনে করো একটা ঘূর্ণনশীল এভাবে ঘূর্ণনশীল বস্তু আছে, ঘূর্ণনশীল বস্তু মনে করো এটা সেন্টার হচ্ছে এটা, তো এটা সেন্টার যদি এটা হয় তোমার মনে করো এটা বৃত্তটা সুন্দর হইল না, তাও সুন্দর হয় নাই, যাই হোক। তো তুমি মনে করো আগের পজিশন এতে ছিল, পজিশন চলে গেলে কিসে, পজিশন বিতে। এবার তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ কত হবে, তুমি কি বলবো ভাইয়া এখান থেকে এটা শর্টকাট, ইয়েস পেরে গেছি। কিন্তু একটু ভালোভাবে খেয়াল করো, এটা কিন্তু তুমি হাঁটে গেছো, এটা তোমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স নাকি এটা তোমার লিনিয়ার ডিস্টেন্স? আলটিমেটলি এই যে এই দূরত্বটা যেটা গেছো সেটা আলটিমেটলি এটাই। তো তোমার অ্যাঙ্গুলার কোনটা, এই যে তুমি যে অ্যাঙ্গেল দিয়ে এখানে গেছো, যে অ্যাঙ্গেলটা ক্রস করছে এখান থেকে এখানে যাইতে এক্স, এটাই হচ্ছে তোমার কি অ্যাঙ্গুলার ডিস্টেন্স। তো তুমি যদি এটা থিটা এ পজিশন চিন্তা করো, এটা থিটা বি পজিশন চিন্তা করো, তার মানে তোমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত হবে, থিটা বি মাইনাস থিটা এ, যেটা হচ্ছে ডেল থিটা। ইজি বাবা বলছি, বোঝার চেষ্টা করলে বুঝে যাবা। যেটা এখানে এস দ্বারা প্রকাশ করতেছি সেটা এখানে কি থিটা দ্বারা প্রকাশ করতেছি। কম্পেয়ার করে পড়বো কিন্তু আমরা বোঝার জন্য। এই এক্স বি মাইনাস এক্স এ, এটার ক্ষেত্রে থিটা বি মাইনাস থিটা। ইজিভাবে বোঝা গেছে? এবার চলো, এটা বোঝা গেছে অবশ্যই। এটা যদি বোঝা যায়, এবার চলো তোমাদেরকে একটু একটা মজার জিনিস দেখাই। মজার জিনিসটা কি, এইটা তো আমরা বুঝলাম, যেটা এখানে ডি বা এস দ্বারা প্রকাশ করতাম সেটা এখানের ক্ষেত্রে থিটা দ্বারা প্রকাশ করতাম, কীভাবে কাউন্ট করতে হয় ইজিভাবে বোঝা গেছে। বোঝা না যাইলে যে জিনিসটা আমাদের বোঝা যাবে না বা আরও ডিটেলসে জানতে ইচ্ছা করবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরও ডিটেলসে বলবো এটার পরবর্তী ক্লাসে অবশ্যই। কিন্তু ভিডিওর মাঝখানে তো আমি পজ করে দিয়ে এটা বলছে আমি এডিট করে লাগাই দিতে পারবো, সেটা তো না। তো নেক্সট ক্লাসে জানাই দিব যদি ইনডেপথ কিছু আরও জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু যদি না বোঝো, মনে করো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে মনে করো আরও ডিটেলসে জানতে ইচ্ছা করতেছে, বা মনে করো আমার একটু ফাঁসাইতে ইচ্ছা করতেছে, ভাইয়াকে একটু আটকাই, চলো সবাই মিলে আটকাই, তো কোয়েশ্চেন করবো অবশ্যই। তো এবার আসো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে গেল, আমাদের ক্লাস একটু লম্বা হবে, কারণ আমরা পুরো অ্যাঙ্গুলার বা কৌণিক গতির সব কিছু আজকেই দেখার চেষ্টা করব। তো আমাদের কৌণিক গতি গেল, কৌণিক গতির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ গেল। এবার হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা একটু মজার বিষয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা বাংলায় যদি বলি কৌণিক বেগ। আবার বলতেছি এটা আমরা কম্পেয়ার করে পড়ব। তো আমরা এদিকে রৈখিক বেগেরটাও পড়বো এক পাশে, তাহলে আমাদের কম্পেয়ার করতে ইজি হবে। ইজি। তো রৈখিক বেগটা কি জিনিস? রৈখিক বেগটা হচ্ছে তোমার, রৈখিক বেগ কাকে বলে যে স্বাভাবিকভাবে তোমার জিজ্ঞেস করে তুমি কি অ্যান্সার দিবা? দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা তো তোমার সংজ্ঞা হইল না। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? বলো, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তারে কি বলে? বেগ বলে? নো, তারা বেগ বলে না, তারা কি বলে? দ্রুতি বলে। একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তারে কি বলে? তাহলে বেগ বলে। নির্দিষ্ট দিকে বলতে হবে কিন্তু। টি সময়ে মনে করো এস দূরত্ব অতিক্রম করতেছে, একক সময়ে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? এস বাই টি। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করতেছে তাকে বলতেছে কি আমরা? লিনিয়ার ভেলোসিটি ভি এস বাই টি, এটাকে ডি বাই টিও লেখা হয়। তার মানে রৈখিক সরণ ডিভাইডেড বাই সময়, টাইম, ডিস্টেন্স ডিভাইডেড বাই ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, অথবা যদি এটাকে ধ্রুতি বলে, আর ডিসপ্লেসমেন্ট বা সরণ ডিভাইডেড বাই টাইম এটাকে বলে বেগ। এবার একটু কম্পেয়ার করি। আমাদের রৈখিক বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, রৈখিক বেগের ভ্যালোসিটির ভি থেকে ভিটা আসলো, তো অ্যাঙ্গুলার ভ্যালোসিটির ক্ষেত্রে সেটা কীরকম হবে? অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা? ওমেগা। তো ওমেগা সমান, আমরা একটু কম্পেয়ার করে এখনই বুঝে যাবো, কম্পেয়ার করলে
তো ভি সমান যদি এস বাই টি হয়, কম্পেয়ার করো, ভি সমান যদি এস বাই টি হয়, ওমেগা সমান কী হবে? এখানে উপরে কি আছে? সরণ আছে, সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে এখানে কি হবে? তার মানে এটা তো সেম সরণ হবে। এখন কৌণিক বেগে সরণকে কী দ্বারা প্রকাশ করা হয়? ইজি জিনিস, থিটা দ্বারা। তাহলে বাকিটা টাইম তো টাইমই থাকবে। তাহলে আমাদের পেয়ে গেছি ওমেগা সমান থিটা বাই টি। তো থিটা সমান ওমেগা টি। ইজি না? কম্পেয়ার করলে ইজি হয়ে যাচ্ছে, কম্পেয়ার করলে একদম ইজি হয়ে যাচ্ছে না? ওমেগা সমান থিটা বাই টি, এখানে থিটাটা কি? কৌণিক সরণ, কৌণিক বা কৌণিক সরণ, এই সরণ, এখানেও সরণ, বুঝা গেছে? তো এখন ওমেগা সমান থিটা বাই টি, এটা থেকে আমরা আরও দুইটা জিনিস বের করতে পারবো। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে এই ওমেগা আর এ ভি, এদের মধ্যে সম্পর্ক কি? কোয়েশ্চেন, এটা আসবে না অবশ্য কোথাও, ওমেগা ও ভি এর সম্পর্ক। এটা তোমাদের কোথাও আসবে না যদি না তোমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা পিওর ফিজিক্স নিয়ে পড়তেছো। পিওর ফিজিক্সে যখন পড়বা বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যখন পড়বা, তখন এগুলোর প্রমাণও তোমাদের পড়া লাগবে এবং কোয়েশ্চেন আসবে। তো আমাদের ওমেগা আর ভি এর মধ্যে সম্পর্ক কি? এটা একটু বিশাল কথাবার্তা, যারা পড়ার ইচ্ছা নাই তারা একটু, যারা ইনডেপথ এটা জানার ইচ্ছা নেই তারা একটু ভিডিওটা আগায় দেখে নিবা সামনে করে। মানে ওমেগা ও ভি এর মধ্যে সম্পর্ক একদম ইজি, দেখলেই পারা যাবে। মনে করো এরকম একটা গোলক আছে, গোলকটা ঘুরতেছে এভাবে। এটা কি? এমন একটা গোলক, নিরেট গোলক, যেটা কি নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, রোটেটিং। এটা যদি ঘুরে, তাহলে মনে করো এখানে একই লাইনে অবস্থিত, মনে করো এখান থেকে এভাবে এভাবে ঘুরতেছে, এদিকে না ঘুরে মনে করো এদিকে ঘুরতেছে। তাহলে মনে করো এখানে ভিতরে যে তার একটা কণা আছে, সেটাও কি এভাবে ঘুরবে, সেটা এখানের কণাটাও কি এভাবে ঘুরবে, এভাবে ঘুরতেছে অবশ্যই, এখান থেকে এভাবে ঘুরতেছে, যেহেতু এখানে ভিতরের কণাগুলোও সেমভাবে ঘুরবে। তো এই জিনিসটাকে আমরা এই পার্টটা শুধু কেটে আমরা এখানে যদি একটু জুম করে আঁকার চেষ্টা করি, তো তাদের মধ্যে এখানে এই দেখি এভাবে ঘুরতেছে, এই পাশে এভাবে ঘুরতেছে। তো তাদের মধ্যে তিনটা কণা নেই, মধ্যকার তিনটা কণা নেই, যারাও সেমভাবে ঘুরতেছে। তার মানে এই কণাটা এখানে আসতেছে, এই কণাটা এখানে আসতেছে, এই কণাটা কি এখানে আসতেছে। দাগগুলো সুন্দর হচ্ছে না। তো ওমেগা আর ভি এর মধ্যে সম্পর্ক আনতেছি। দেখো তো তোমার এটা যদি হয়, এটা এগুলার একটু নামকরণ করে দিই, এ নামক বিন্দু, বি নামক বিন্দু এবং সি নামক বিন্দু, তিনটা বিন্দু। তো এই তিনটা বিন্দু যেহেতু ঘুরতেছে এভাবে, একটু যদি খেয়াল করো এখানে এটা কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে না, একটা নির্দিষ্ট দূরত্বে। এটাকে আমরা কি বলতাম? ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলতাম? ব্যাসার্ধ। R1, R2, R3 নামক তিনটা ব্যাসার্ধ আছে মনে করো। তো এই তিনটা যদি ব্যাসার্ধ হয়, আমরা একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ এখানে একটু সামান্য সময় লাগবে এটা প্রমাণ করতে, বেশি বড় কিছু না। তো তিনটা ব্যাসার্ধ তিনটাই ঘুরতেছে এভাবে। যদি ঘুরে, তোমার কাছে একটা জিনিস দেখাচ্ছি আমি, এখানে এ নামক বস্তুটা এভাবে ঘুরতেছে, বি নামক বস্তুটা, সি নামক বস্তুটাও ঘুরতেছে, রেকর্ডিং হচ্ছে আমার। হ্যাঁ, তারপর এখানে যদি এটা এভাবে ঘুরে, একটু যদি খেয়াল করি, এ নামক বস্তুটা যখন এখানে আসতেছে, এই বিন্দুতে আসতেছে, বি নামক বস্তুটা এই বিন্দুতে আসতেছে, সি নামক বস্তুটা এই বিন্দুতে আসতেছে। তিনটা যেহেতু এই বিন্দুতে আসতেছে, তিনটা যেহেতু তিন দিকে কিন্তু একই বিন্দু আসতেছে, এখানে আসতেছে, এখানে, এখানে, এখানে। দেখো তো তাদের সরণ কতটুকু হচ্ছে? কৌণিক সরণ থিটা। তাদের তিনজনের কৌণিক সরণ কিন্তু সেম না। এটা যদি আমরা ও দ্বারা প্রকাশ করি, এটাকে বি ও বি সি ডি ই এফ দ্বারা প্রকাশ করি, তাহলে তিনটার কোণ সমান না? দেখো তো, সি ও এফ, কোণ সি ও এফ ইজ ইকুয়ালস কোণ বি ও ই, কোণ বি ও ই ইজ ইকুয়ালস কোণ কি? এ ও ডি, কোণ এ ও ডি। তিনটার কোণ সমান সমান কি? থিটা। তার মানে তিনটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা
কৌণিক সরণ তিনজনের জন্য সমান। তো তিনজনের জন্য যদি সমান হয়, তিনটার কৌণিক ব্যাগও সমান না, থিটা বাই টি। তিনটার থিটা যদি সেম হয় তাহলে তিনটার ওমেগার মানও সেম না, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, তাদের কৌণিক ব্যাগও সমান না তিনজনের জন্য। এখান থেকে কিন্তু কয়েকটা পয়েন্ট বের করবো আমি, তার আগে এমসিকিউতে সেগুলো অনেক। তো থিটা ওমেগার মানও সেম, তাহলে তিনজনের ওমেগার মান সেম। এবার আসো আমরা লিনিয়ারটা নিয়ে একটু চিন্তা করি। স্বাভাবিক সরলরৈখিক গতি বা স্বাভাবিক ত্বরণ, যেটা সরণ, স্বাভাবিক সরণ তাদের কতটুকু? এই সি থেকে এফ পর্যন্ত যাইতে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বি থেকে এফ পর্যন্ত, বি থেকে ই পর্যন্ত যাইতে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, নাকি এ থেকে ডি পর্যন্ত? কোনটাতে বেশি দূরত্ব অতিক্রম করতেছে? এখানে যে হাঁটে হাঁটে যে তারা এভাবে পার করতেছে, এটাই কি তাদের এভাবে যে পার করতেছে পরিধিতে, এইভাবে পরিধিতে যেটা পার করতেছে, সেটাই কি তাদের সরণ বা স্বাভাবিক সরণ বা সরলরৈখিক সরণ? তার মানে তাদের সরলরৈখিক সরণ কিন্তু সমান না, তাদের কৌণিক সরণ কিন্তু সমান, কিন্তু আবার থিটার মান সমান। যেহেতু তাদের সরলরৈখিক সরণ কীরকম? তাদের তিনটার সরলরৈখিক সমান, যে সবচেয়ে ক্লোজ আছে তার কম হাঁটতে হচ্ছে। মক্কা শরীফের দিকে দেখবা তায়েব যখন করে, যারা সবচেয়ে কাছে থাকে তাদের কষ্ট কম হয়, তারা স্পিডে ঘুরতে পারে, কিন্তু যারা সবচেয়ে বেশি দূরে আছে তাদের বেশি হাঁটতে হয়। কারণ কি? তাদের জন্য সরণ বা ডিস্টেন্সটা বেশি। তো এখানে এটার ডিস্টেন্সটা বেশি, তার থেকে একটু কম এটা, তার থেকে একটু কম এটা, এতটুকু বোঝা গেছে? তাহলে এটাকে যদি S1, এটাকে যদি S2, এটাকে যদি S3 চিন্তা করো, তিনজনের সরণ দেখলাম আমরা। এবার সরণ তিনটা দেখলাম, এবার তাদের যেহেতু তিন রকম সরণ, তাহলে তাদের ব্যাগ, সরলরৈখিক ব্যাগ যেটা, সেটা কি সমান হবে? আর বি সমান S/T, S/T, এস এর মানই তো সেম না, তাহলে তিন রকম ব্যাগ থাকবে। এতটুকু বোঝা গেছে? তার মানে এখান থেকে আমরা কয়টা পয়েন্ট বের করলাম? তাদের ওমেগার মান সমান ডিউ টু থিটার মান সমান বলে, থিটার মান তিনটার জন্য সেম, যেহেতু ওমেগার মান সমান। তাদের ব্যাগ অসমান, বি এর মান ভিন্ন অ্যাজ এ রিজন অফ এস এর মান ভিন্ন, কারণ এস এর মান সরণ তিনজনের তিন রকম যাইতে হচ্ছে, এস এর মান ভিন্ন বলে তাদের ভি এর মানও ভিন্ন। এতটুকু বোঝা গেছে? এবার একটা জিনিস দেখি, বাচ্চাকালে আমরা একটু সূত্র শিখছিলাম, এস সমান কি আর থিটা। আজকে সূত্রটা কাজে আসবে। এই এস মানে কি? আমাদের পরিধি বা সরলরৈখিক সরণ। এস মানে কি? আমাদের পরিধি। আর মানে কি? ব্যাসার্ধ। থিটা মানে কি? এই থিটা অ্যাঙ্গেলটা। আর এই থিটা মানে কি? তাহলে আমাদের এই থিটাই কি? আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। এসটা কি? তাহলে আমাদের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক সরণ। এখান থেকে যদি আমরা সি নামক বস্তুটার জন্য দেখি, সি নামক বস্তুটার জন্য দেখি, তাহলে তার ব্যাসার্ধ কতটুকু? এই ও থেকে সি পর্যন্ত, এটাই তার ব্যাসার্ধ, R1 ব্যাসার্ধ সি নামক বিন্দুটার জন্য, R1 ব্যাসার্ধ। তো R1 ব্যাসার্ধের জন্য সে তার সরণ কতটুকু দেবে? সি থেকে এফ পর্যন্ত যাচ্ছে, তার রৈখিক সরণ কত? CF। তার রৈখিক সরণ কত? CF ইজ ইকুয়ালস তার ব্যাসার্ধ কতটুকু? R1। থিটার মান কত? থিটার মানটা একটু দেখো তো। থিটার মান তো থিটার মান তো কোনো জ্ঞানী। যদি দেখি CF সমান R1 থিটা, এতটুকু বোঝা গেছে। এখানে আর কি? সি বিন্দুর জন্য, এটা আমি একটু লিখে দিই তাহলে কনফিউশন হবে না। সি বিন্দুর জন্য আর এর মান কত? এতটুকু, R1 দৈর্ঘ্যের ব্যাসার্ধের। থিটার মান রেখে দিলাম। আর তার রৈখিক সরণ কতটুকু? যতটুকু সে হাঁটতেছে, CF পরিমাণ। তো CF সমান R1 থিটা। তো এখানে CF সমান যদি R1 থিটা হয়, এখানে R1টা যদি রেখে থিটা সমান আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখো ওমেগা টি। থিটা সমান আমরা কি লিখতে পারি? ওমেগা টি ইন্টু CF মানে কি? তার রৈখিক সরণ, যেটা S দূরত্ব, S3 দিছিলাম, S3
S3 দূরত্ব, এটা S, আর কিছু না, এটা সাপ না আবার। S3 ইজ ইকুয়ালস R1 ওমেগা টি। এখান থেকে যদি একটু দেখো তাহলে R1 ওমেগা S1 S3 বাই টি সমান আমরা কি লিখতে পারি, R1 ওমেগা। S3 বাই টি মানে কি, S বাই টি মানে কি ব্যাগ, তার মানে ব্যাগ 3 ইজ ইকুয়ালস R1 ওমেগা V3 এর জন্য, S3 এর জন্য V3 লিখলাম। তার মানে এখান থেকে কি দেখতে পারতেছি, V3 সমান R1 ওমেগা। V মানে কি ভেলোসিটি, R মানে কি যেটা ব্যাসার্ধ, যতটুকু ব্যাসার্ধ, ওমেগা মানে কি তাহলে, ওমেগা মানে ওমেগা কৌণিক সরণ। তার মানে আমরা রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক পেয়ে গেছি না, V সমান R ওমেগা R। তার মানে আমরা পেয়ে গেছি কি V সমান ওমেগা R। আমরা এখান থেকে এটা যেহেতু V3 R1 ওমেগা, আমরা নামকরণের কারণে এরকম হয়েছে, এটাকে যদি R3 ধরতাম তাহলে ভালো হইতো মনে হয়, R2 R1 ধরলে ভালো হইতো মনে হয়, প্রত্যেকটার জন্য সেম আসবে, তাহলে এটা R3 হইতো। V2 এর জন্য হয়তো R1 R2 ওমেগা, V1 এর জন্য হয়তো R1 ওমেগা। দেখো তো V1 ইজ ইকুয়ালস R1 ওমেগা, V2 ইজ ইকুয়ালস R2 ওমেগা। তার মানে V3 বা ভেলোসিটি এখান থেকে কি আসে, ভেলোসিটি বা ব্যাগ ইজ ইকুয়ালস কি ব্যাসার্ধ অনেক ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ। সম্পর্ক পেয়ে গেছি না তাদের মধ্যে, ইয়েস। তার মানে আমরা এখান থেকে একটা সূত্র পাইলাম, V সমান ওমেগা R, সূত্রের একটা মাথায় রাখবো। তার মানে এখান থেকে আমরা সূত্র পাইছি কি, V সমান ওমেগা R। ভেলোসিটি নিয়ে কথাবার্তা বলা শেষ, ব্যাগ নিয়ে। এবার আমরা চলো পরের টপিকে চলে যাই। তো আমরা যে জিনিসটা দেখতেছিলাম, তারপরে যে জিনিসটা আসে, ওমেগা নিয়ে আরেকটু কথা বলে দিই। ওমেগা সমান কি পাইছি, থিটা বাই টি বা ডেল থিটা বাই টি, যেটা ছিল। এখন থিটা মানে কি, যেটা কোণ ছিল তার এখানে যে কোণটা তৈরি করতো সেটাই ছিল আমাদের থিটা। এবার মনে করো সে এখান থেকে দাঁড়ায়ে পুরাটা একবার ঘুরে এখানে আসলো, তাহলে বলো তো এখানে কত ডিগ্রি ঘুরে আসলো, 360 ডিগ্রি ঘুরে আসলো, এটা পুরাটা ঘুরে আসলো 360 ডিগ্রি ঘুরে আসলো, 360। তার মানে আমাদের থিটার মান কি, 360 বাই টি সমান ওমেগা। এই 360কে আমরা আবার 2 পাই লিখতে পারি না, 2 পাই বাই টি সমান ওমেগা। এই একবার ঘুরতেছে কত, 360 বাই টি। মনে করে এবার ঘুরতেছে এনবার ঘুরলো, তাহলে একবার ঘোরার জন্য যে টয়েস পাই বাই টি হয়, এটাকে যদি এভাবে লেখো 1 ইন্টু টয়েস পাই বাই টি, তাহলে n বার ঘোরার জন্য n দিয়ে গুণ করে দিতে হবে না, টয়েস পাই বাই টি, স্মল টি কিন্তু আবার ক্যাপিটাল টি না। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, টয়েস পাই n বাই টি। এই সূত্রটা অনেক সময় কোত্থেকে আসে আমরা জানা নাও থাকতে পারে, এখান থেকে আসে, ইজি জিনিস, টয়েস পাই n বাই টি। এখান থেকে দুইটা সূত্র পেয়ে গেলাম, V সমান ওমেগা আর ওমেগা সমান টয়েস পাই n বাই টি। এবার পরের টপিকে চলে যাই। পরের টপিকে আমরা পড়ব হচ্ছে, আমাদের রিলেশনটাও পড়া হয়ে গেছে। এবার আমরা আরেকটা টপিক পড়ি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ। আমরা এই টপিকটা পড়াটা যেহেতু শেষ করব, আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, 28 মিনিট হয়ে গেছে অলরেডি। কৌণিক ত্বরণ ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আমি এগুলোর ডিটেলসে বলতেছি, ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখলে ভালো হয়। তো কৌণিক ত্বরণ দেখতে গেলে আমাদের সরলরৈখিক ত্বরণটাও একটু দেখতে হবে, অ্যাক্সিলারেশন। সরলরৈখিক ত্বরণ যখন তোমাকে কোথাও যদি কোয়েশ্চেন করে সরলরৈখিক ত্বরণ মানে কি বা ত্বরণ মানে কি, তুমি কি অ্যান্সার দিবা? কারো কি মনে আছে? একটু মনে করে দেখো তো, ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কি ছিল? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের ফাইনাল, বেগ ইনিশিয়াল ডিভাইডেড বাই টি, বা ভি মাইনাস ইউ বাই টিও লেখা যায়। তো যা হবে তোমার যেটা ইচ্ছা, ভি মাইনাস ভি নট এভাবে লেখা যায়, ভি মাইনাস ইউ বাই টি এভাবে লেখা যায়, ভি নট ভি নট না, ভি মাইনাস ভি নট বাই টি এভাবে লেখা যায়। তোমার যেভাবে ইচ্ছা তুমি যেভাবে লিখতে পছন্দ করো। এটা আলফা কেন লিখছি, সরি, আরে লিখতে যাই বারবার আলফা লিখে দিচ্ছি।
তো এ সমান যদি এটা হয়, এবার বলো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি তাহলে, বা অ্যাঙ্গুলার ত্বরণের ক্ষেত্রে আমি একটু বলে দিই, অ্যাঙ্গুলার ত্বরণের ক্ষেত্রে আলফা, এই জন্য আমি বারবার আলফা লিখে ফেলতেছিলাম বলে, সরি। তো এ যদি এটা হয়, আলফা তো তুমি কীভাবে লিখবা একটু বলি, কম্পেয়ার করে শিখতেছি আমরা, ইজি জিনিস কম্পেয়ার করে শিখতেছি। ব্যাক ফাইনাল মাইনাস ব্যাক ইনিশিয়াল। ব্যাক ফাইনাল মানে কি, শেষ ব্যাক মাইনাস আদি ব্যাক ভাগ সময়। তো শেষ কৌণিক ব্যাক মাইনাস শেষ আদি ব্যাক, আদি কৌণিক ব্যাক ডিভাইডেড বাই, হয়ে গেল, শেষ, ফিনিশ। একদম ইজি না? এবার একটু দেখি এই জিনিসটাকে আমরা ভি এফ মাইনাস ভি আই ডিভাইডেড বাই টি, এটাকে ডেল ভি ডিভাইডেড বাই টিও লেখা যায়, ইজ ইকুয়ালস কি এ অ্যাক্সিলারেশন। তো আমরা এই দুটার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে বলে, এইটার সম্পর্ক একদম ইজি, এ আর আলফার মধ্যে সম্পর্ক কীরকম হবে, একদম ইজি। একটু দেখো, এ সমান কি লিখছি আমরা, ভি বাই টি বা ডেল ভি বাই টি। এই ভিটাকে যেটা ব্যাগের পরিবর্তন, এটাকে আমরা লিখতে পারি কি ওমেগা আর ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস এ। ওমেগা আর ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস কত হলো, এ হলো। তো এখান থেকে একটু যদি দেখি, এটা যেহেতু ব্যাগের পার্থক্য এই সময়, তো আমাদের এখানেও কি আসবে ডেল ওমেগা বাই টি, কারণ ব্যাগের পার্থক্য কৌণিক ব্যাগের পার্থক্য ডেল ভি ডেল ওমেগা, ব্যাগের দুইটা ব্যাগের পার্থক্য, দুইটা কৌণিক ব্যাগের পার্থক্য আসবে এখানে। তো ডেল ওমেগা বাই আর, একটু যদি আমরা একটু খেয়াল করি, এটাকে আমরা আলটিমেটলি ডেল ওমেগা বাই টি লিখতে পারি না, ইজ ইকুয়ালস আলফা। একটু যদি খেয়াল করি এই দুটার মধ্যে একটু খেয়াল করো, লিঙ্ক আছে কি নেই। এ সমান কী লেখা যাচ্ছে তাহলে, ডেল ওমেগা বাই টি ইন্টু আর, তাহলে ডেল ওমেগা টি, তার মানে এটাকে লেখা যায় কি আলফা আর এ সমান, আরেকটা সূত্র হয়ে গেল, এ সমান আলফা আর। কয়টা সূত্র পেলাম, বি সমান ওমেগা আর, এ সমান আলফা আর, ওমেগা সমান টয়েস পাই এন বাই টি। পাই গেছি না, তিনটা সূত্র পেয়ে গেছি। তো চলো এবার কৌণিক ত্বরণ হয়ে গেল, কৌণিক ত্বরণের যদি হ্যাঁ ঠিক আছে, কৌণিক ত্বরণ হয়ে গেল, সম্পর্কটাও দেখে ফেললাম। এবার পর্যায়কাল জিনিসটা একটু দেখি, পিরিয়ড, পর্যায়কাল। আমরা প্রত্যেকটা টপিক ধরবো বলছি, অ্যাঙ্গুলার যে কথাবার্তাগুলো আছে, ঘূর্ণনশীল অবস্থায় যে বস্তুগুলো আছে, তার প্রত্যেকটা কথাবার্তার মধ্যে একটা আছে কি পিরিয়ড বা পর্যায়কাল। আরেকটা কথা আছে কি, আরেকটা কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি নামে একটা কথা আছে, কম্পাঙ্ক। তো পর্যায়কাল কীভাবে বুঝবো, পর্যায়কাল মানে হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন বা একবার ফুল ঘুরে আসতে, এখান থেকে যাত্রা শুরু করলো এবং ফুল ঘুরে আসতে তার যে সময়টা লাগতেছে, সেটাই হচ্ছে তোমার কি পর্যায়কাল, একবার ফুল ঘুরে আসতে। তো মনে করো এটা n বার ঘুরতেছে, মনে করো টি সময়ে, এটা n বার ঘুরতেছে, টি সময়ে n বার ঘুরতেছে, এভাবে ফা 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 ফা, চাকা, গাড়ির চাকা ঘুরতেছে, n বার ঘুরতেছে টি সময়ে। তাহলে একবার ঘুরতেছে কত, টি বাই এন। এই টি বাই এন জিনিসটাকেই বলা হচ্ছে, আমাদের টপিকের নামই লিখে নিই আমি, সরি, পর্যায়কাল, এটাকেই বলা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে, এটা ক্যাপিটাল টি সমান কী লেখা যায় তাহলে, টি বাই এন। এই টিটা মানে কি, যে টাইম, জেনারেল যে টাইম, একবার ঘুরবো দুইবার ঘুরবো যেটা, এটা ফ্যাক্টর না। আর এন মানে কি, কতটা সাইকেল হচ্ছে, কতবার ঘুরতেছে, সাইকেল সংখ্যা, টি ইজ ইকুয়ালস টি বাই এন। এটা একটু মাথায় রাখবো, এক পাশে করে রেখে রাখি, কারণ এটা ফ্রিকোয়েন্সিতেও কাজে আসবে। বুঝা গেছে, একবার পূর্ণ ঘূর্ণনে যতটুকু গিয়া লাগতেছে, টাইম, সময় বাই সাইকেল, কতবার ঘুরতেছে। এবার চলে আসি কম্পাঙ্ক কি জিনিস, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ইংলিশে লেখে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি, ওটা পড়ছিলাম যে একবার পূর্ণ ঘূর্ণনে যে সময় লাগে সেটাই হচ্ছে কি সময়, পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা যদি বুঝে, তাহলে ফ্রিকোয়েন্সি জিনিসটা তার ঠিক অপোজিটটাই বলা যেতে পারে। কীরকম, আমরা যদি একটু খেয়াল করি, যে ওটাতে ছিল একবার পূর্ণ ঘূর্ণনে, আর এটাতে হচ্ছে এক সেকেন্ডে যতগুলো কম্পন দিবে বা যতবার ঘুরবে, সেটাই কম্পাঙ্ক। তো আমরা
এটা যদি এভাবে বলি, একটু যদি খেয়াল করো, আমরা কি বলতেছিলাম, এক সেকেন্ডে যতটা দোলন দিবে, যতবার ঘুরবে, যতটা দোলন দিবে, পড়ছিলাম না, যতবার দোলন দিবে, ওঠানামা করবে, যতবার ঘুরবে এক সেকেন্ডে, সেটা হচ্ছে কি তোমার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তো মনে করো টি সময়ে যদি কোনো একটা জিনিস n বার ঘুরে, তাহলে একক সময়ে n/t বার ঘুরতেছে। এখানে nটা কি সাইকেল সংখ্যা, টিটা কি টাইম। তো টি সময়ে যদি n বার ঘুরে একক সেকেন্ডে বা এক সেকেন্ডে যতবার ঘুরবে সেটাই কি n/t, সেটাই কি ফ্রিকোয়েন্সি। তার মানে কি টি সময়ে n বার ঘুরতেছে, n বার, তাহলে এক সেকেন্ডে যতবার ঘুরতেছে, মনে করে একবার ঘুরলো, দুইবার ঘুরলো, ওটাই কি তার ফ্রিকোয়েন্সি। তার মানে n/t, একটু যদি খেয়াল করি, t=t/n আর n/t একটার অপোজিট না? দেখো তো, ফ্রিকোয়েন্সিকে f দ্বারা প্রকাশ করা হয়, f সমান n/t। আমরা যদি এটাকে এভাবে লিখি 1/t/n, এই t/n মানে কি আলটিমেটলি ওইটা 1/, তাহলে ক্যাপিটাল T। তো আমরা এখান থেকে পাই ফ্রিকোয়েন্সি সমান 1/T। বোঝা গেছে? এবার আরও একটা জিনিস বলে দিই, এখান থেকে আরও একটা সূত্র পড়ছিলাম একটু আগে। কি পড়ছিলাম সূত্র? ওই যে ওমেগা সমান কি পড়ছিলাম, 2πn/t। একটু যদি আমরা মিলানোর চেষ্টা করি, আমরা ফ্রিকোয়েন্সি মানে একটু আগে পড়ছি n/t, তাহলে এখান থেকে যদি দেখো ফ্রিকোয়েন্সি সমান আমরা কি লিখছি, 2πn/t। ফ্রিকোয়েন্সি না এটা আলটিমেটলি, তার মানে 2π, এটা f হয়ে যাচ্ছে, এভাবে লেখা যাচ্ছে। আবার তুমি যদি এটা এভাবে চিন্তা করো, f এর অপোজিট কি, 2π, f সমান আবার কি লেখা যায়, 1/t। তার মানে এটা আলটিমেটলি 2π ক্যাপিটাল Tও হয়ে যাচ্ছে। তো সম্পর্কগুলো বোঝা গেছে আশা করি। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, 2π ক্যাপিটাল T, 2π স্মল t। এবার আমরা আরেকটা জিনিস পড়ব। আজকে ক্লাসটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আসলে, যা হবে হোক। তো তোমার আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে তোমার টর্ক নিয়ে পড়তে হবে। টর্ক এইভাবে প্রকাশ করা হয় চিহ্নটা, এইভাবে জ্যার মতো, কিন্তু জ্যাটা একটু বাঁকাই গেছে। টর্ক কি জিনিস এটা পড়তে হবে। টর্ক হচ্ছে বলের কৌণিক রূপটা, অ্যাঙ্গুলার রূপটা। টর্কই বলের কৌণিক রূপ। স্বাভাবিকভাবে যে বলটা কাউন্ট করি সেটাকে যে ফোর্স দ্বারা লেখা হয়, এফ দ্বারা লেখা হয়, সেটা যদি ঘূর্ণনশীল বস্তুর জন্য কাউন্ট করি, ঘূর্ণনশীল বস্তুর জন্য যে ফোর্সটা কাউন্ট করি, ঘূর্ণনশীল বস্তুর জন্য সুন্দরভাবে যদি লিখে দিই, ঘূর্ণনশীল বস্তুর ফোর্স, বা ঘূর্ণনশীল বস্তুটা ঘুরতে যে ফোর্সটা দেওয়া হচ্ছে সেটাই কি তোমার টর্ক। তার মানে টর্ক হচ্ছে আলটিমেটলি ফোর্স, কিন্তু ঘূর্ণনশীল অবস্থায় যে ফোর্সটা। একটা সহজ উদাহরণ সবাই দেয়, সেটা হচ্ছে এই জিনিসটা। একটা দরজা মনে করো, এটা দরজার এদিকে হচ্ছে আটকানো, দরজাটা খোলা যায় এইভাবে ধাক্কা দিয়ে, এদিকে এভাবে ফোর্স দিয়ে। তো এবার বলো তোমার ফোর্স কোন দিকে দিলে দরজাটা সবচেয়ে ভালোভাবে খুলবে বা ইজিলি খোলা যাবে? এই তিনটা জায়গার মধ্যে, এই তিনটার মধ্যে কোন জায়গায় ফোর্স দিলে তোমার সবচেয়ে ইজিভাবে তুমি ফোর্সটা দিয়ে সবচেয়ে ভালোভাবে দরজাটা সবচেয়ে আরামে খুলতে পারবা? একদম ইজি অ্যান্সার, তোমার যত ব্যাসার্ধ বাড়তেছে, R1, R2, R3, ব্যাসার্ধ যত বাড়তেছে তত তোমার ইজি হচ্ছে, কিন্তু তত তোমার ইজি হচ্ছে কি দরজাটা খোলা। তার মানে এই দেখো, দরজাটা যদি খুললে কীভাবে খুলবে? এভাবে খুলবে, এভাবে একটা কৌণিক গতি প্রাপ্ত হচ্ছে, এভাবে কার্ভ হয়ে যাচ্ছে। যত বেশি তোমার ব্যাসার্ধ হচ্ছে তত ভালো কিন্তু হচ্ছে তোমার ইজিভাবে খোলা যাচ্ছে। একটু আগে সূত্রগুলো আমরা একটু রিভিউ করি। বি সমান কি ওমেগার, এ সমান কি আলফার, এই দুটো সূত্র পড়ছি। এখানের মধ্যে একটা কমন জিনিস দেখো, এই দুটো হচ্ছে কি রৈখিক গতি আর রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক।
রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের সম্পর্ক। তো এই দুটার মধ্যে কমন জিনিসটা কি দেখো তো, আর না, এভাবে কেন দিলাম রে, আর না, আরটা হচ্ছে তোমার, রেডিয়াসটা হচ্ছে তোমার কমন। তো তোমার কমন জায়গা যদি এটা হয় তাহলে তুমি একটু গ্যাস করো, এর টর্ক যেটা কৌণিক বলছি আমরা, কৌণিক বল, আর এই ফোর্সের মধ্যে সম্পর্কের মধ্যে কীভাবে লেখা যাবে? এই দুটার মধ্যে সম্পর্ক দেখে আমরা লিখতে পারি না এর টর্ক সমান সেম ফোর্স ইন্টু এই এখানের কমন জিনিস আর রেডিয়াস, হয়ে গেছে ইজি। কিন্তু এটা ব্যাসার্ধ, ফোর্স বল ইন্টু ব্যাসার্ধ, কিন্তু এটাকে ব্যাসার্ধ বললে ভুল হবে, আমাদেরকে এটা বলতে হবে মোমেন্ট আর্ম বললে সবচেয়ে বেটার। এটাকে ব্যাসার্ধ বলা ভুল হবে, এটার বাংলা মিনিংটা আমি ভুলে গেছি। মোমেন্ট আর্ম, বল ইন্টু মোমেন্ট আর্ম, এটার মানে কি একটু পরেই বলবো, আগে আমরা বুঝে নিই কেন লিখছি এই সেম সম্পর্কগুলোর মধ্যে। ভেলোসিটি কৌণিক ভেলোসিটি ইন্টু ব্যাসার্ধ, কৌণিক ত্বরণ সরলরৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। তাহলে কৌণিক ফোর্স ইজ ইকুয়াল সরলরৈখিক ফোর্স ইন্টু রেডিয়াস। তো বল ইন্টু মোমেন্ট আর্ম আসলো, মোমেন্টাম না, আবার মোমেন্ট আর্ম, ARM, আর্ম 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 আর্ম, যাই হোক হারাম, বল ইন্টু মোমেন্ট আর্ম। তো এটা করতে আসলে এদের রেফারেন্স থেকে ধরে এটাও লিখতে পারলাম আমরা, কারণ দেখো এটা যত রেডিয়াস বেশি তত ইজিলি আমরা খুলতে পারতেছি, তার মানে রেডিয়াস যত বাড়তেছে আমাদের টর্ক কি তত, টর্ক ল্যামডা লিখে দিলাম, টর্ক কি তত বাড়তেছে, রেডিয়াস আর টর্ক পরস্পর সমানুপাতিক, আবার ল্যামডা দিল। এতক্ষণ ক্লাস নেওয়ার পর একটু যাই হোক সমানুপাতিক, এই দেখো সমানুপাতিক সম্পর্কটা স্থাপিত হলো। আর একটু যদি আমরা রেফারেন্সগুলো দেখি, বি সমান ওমেগা আর, এ সমান আলফা আর, আরটা কিন্তু কমন, তার মানে এখানেও আরটা কমন হবে, এতটুকু তো আমাদের জ্ঞান আছে অবশ্যই, যে কম্পেয়ার কেমনে করবো সেটা বুঝতেছি। বল ইন্টু মোমেন্ট আর্ম, এটার মানেটা কি এটা বলার চেষ্টা করবো, তার আগে ফোর্স ইন্টু রেডিয়াস, এটা বোঝা গেছে কিনা দেখো। তো ফোর্স ইন্টু রেডিয়াস, এই কোয়েশ্চেনটার মধ্যে আমরা যেটা পড়ি বল ইন্টু ব্যাসার্ধ, এটাই হচ্ছে কি আমাদের টর্ক। টর্ক মানে কি কৌণিক বল, কৌণিক বস্তুগুলোর মধ্যে যে বলটা কাজ করে সেটা। তো এখন তোমার টর্কের যখন কথাবার্তা আসতেছে তখন আমরা বললাম টর্ক টাও সমান FR, যেখানে আমি বলার চেষ্টা করতেছি এটা মানে কি ফোর্স, এটা মানে কি, এটা মানে কি, এটা হচ্ছে মোমেন্ট আর্ম। এটা কেন বলতেছি, রেডিয়াস বলতেছি না কেন এটাকে, এটার একটা কারণ হচ্ছে, কারণ এটা রেডিয়াসের উপর নির্ভর করে না। সবচেয়ে সহজ যে এটা উদাহরণ দিছিলাম সেটার মধ্যে আমরা দেখছিলাম যে এভাবে যে দরজাটা ছিল সেটার মধ্যে মনে করো আমরা এভাবে ফোর্স দিতেছি, এভাবে যদি ফোর্স দিই L দৈর্ঘ্যের, মনে করো এটা মনে করো এদিকে যেটা অংশটা লাগানো থাকে দেয়ালের সাথে ওটা, তো আমাদের টর্ক টাওয়ার মানটা কি হবে এবার বলো, ফোর্স ইন্টু আর। এখন এখানে আর এর মান কত, এটা এভাবে লিখে দিতে পারি আমরা ইজিলি, কিন্তু আমরা একটু ইনডেপথ জানার চেষ্টা করব, কারণ এটা সবসময় যে এভাবে দিবে সেটা না, একটু পরে একটু কমপ্লিকেটেড জিনিসও দেখবো, যেটা দেখে হয়তো লাগবে যে কিরে ভাইয়া এটা কি হয়ে গেল। তো এটার জন্য আরেকটু যদি ডিপ জানার চেষ্টা করি তাহলে সবচেয়ে বেস্ট, তাহলে আমাদের কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এখান থেকে এই জিনিসটা যদি বুঝি তাহলে আমাদের গতিবিদ্যার একটা কিছু ম্যাথ আছে যেগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। এই যে ফোর্সের যেটা লাইনটা, এটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করে এভাবে আঁকি, সমস্যা আছে কি, ফোর্স দিতেছে দিকটা এদিকে, এটাকে বলরেখা বলা যায়, বলরেখা বলা যায়, এটাকে বলরেখা বলা যায়, বা এটাকে লাইন অফ অ্যাকশনও বলা যায়, লাইন অফ অ্যাকশনও বলা যায় ইংলিশে যদি পড়তে চাও হালকা পাতলা, লাইন অফ অ্যাকশনও বলা যায় ফোর্সের লাইনটা। তার মানে এভাবে যেটা ধাক্কা দিতেছে ফোর্সের লাইনটা, এটাকে আমরা দেখাইতেছি। এবার এটা কোন দিকে ঘুরবে, কোনটা এটাকে কেন্দ্র করে ঘুরবে, এটাকে কেন্দ্র করবে, এটাকে কেন্দ্র করে ঘুরবে, এটাকে যদি আমরা এভাবে একটু দাগ কেটে দিই এটাকে কেন্দ্র করে ঘুরবে। এবার একটু যদি দেখার চেষ্টা করি
এই যে এইভাবে এটা কোনটাকে কেন্দ্র করে করতেছে, এই জিনিসটাকে কেন্দ্র করে এভাবে ঘুরবে, মনে করে এভাবে ঘুরবে, দরজা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে, যা হবে এভাবে ঘুরবে। তাহলে অ্যাক্সিস কোনটা বা কেন্দ্র কোনটা? এটা। তো এই কেন্দ্রের যেটা লাইন, কেন্দ্রগামী লাইন লাইন বা অ্যাক্সিসও বলা যায় এটাকে, অ্যাক্সিস, এটা হচ্ছে এটা কেন্দ্রগামী লাইন। তো আমাদের মোমেন্ট আর্মটা হচ্ছে মোমেন্ট আর্ম, মোমেন্টাম না, আবার মোমেন্টাম মানে ভরবেগ, মোমেন্ট আর্ম, ARM বাহু। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই বলরেখা, যেটা বলের রেখা, যে লাইন অফ অ্যাকশন, এটা থেকে লম্বালম্বি যে দূরত্ব অ্যাক্সিসের লাইনের, এই অ্যাক্সিসের লাইনের লম্বালম্বি দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে আমাদের কি মোমেন্ট আর্ম। মোমেন্ট আর্ম দিয়ে দেখি, MA দিয়ে লিখি। তার মানে কি বলরেখা বা লাইন অফ অ্যাকশন, বলের যে ইমাজিনারি লাইন, সেটার সাথে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি যে দূরত্ব, 90 ডিগ্রি যে দূরত্ব, কার সাথে দূরত্ব? কেন্দ্রের থেকে দূরত্ব। কেন্দ্রের যেটা লাইন আছে কেন্দ্রগামী লাইন, আর যেটা আমাদের ইমাজিনারি বলের রেখা আছে, বলের রেখা বা লাইন অফ অ্যাকশন, তাদের মধ্যবর্তী 90 ডিগ্রি অ্যাঙ্গেলের দূরত্ব। অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি, পার্সেন্ট লিখে দিছি, ডিগ্রি বলেও 90 ডিগ্রির বেশি কম হওয়া যাবে না, অলওয়েজ 90 ডিগ্রি, একদম এতটুকু ডিস্টেন্স। এই দেখো না, এটাই ডিস্টেন্স, এই 90 ডিগ্রি লম্বালম্বি ডিস্টেন্স, এটাকে আমরা বলতেছি কি মোমেন্ট আর্ম, যেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করতেছি F, আর মোমেন্ট আর্মকে আর দ্বারাও প্রকাশ করা যায়, এটাকে আর দ্বারাও প্রকাশ করা যায়। আর এর মানটা কত এখানে? এই দেখো, লম্বালম্বি ডিস্টেন্সটা আলটিমেটলি এই L এর সমানই না, এই লম্বালম্বি ডিস্টেন্সটা আলটিমেটলি L এর সমানই, তার মানে এটাকে FL লিখে দিলাম, ইজি। তো ভাইয়া এটা শেখার দরকার কি ছিল, এখন দেখাচ্ছি দরকারটা কেন। এবার মনে করো তোমার এটা এভাবে এত সহজভাবে নাই, এবার তোমারে দিল কি, তোমারে দিল হচ্ছে সেই দরজার মধ্যে এদিকে মনে করো আটকাই থাকে, তোমার ফোর্সটা এভাবে দিতেছে, এবার ফোর্সটা এভাবে দিতেছে, এবার বলো এবার টাওয়ার মান কত হবে? F ইন্টু ভাইয়া এটা L দৈর্ঘ্যের যদি হয়, L দিয়ে দিলাম না, ভুল হবে। এই যেটা ফোর্স হচ্ছে সেটার ইমাজিনারি লাইন কোনটা আঁকা যায়? এভাবে। এটা তো আর রেডিয়াস হবে না এখন, আর যেটা আমরা রেডিয়াস বলার চেষ্টা করি সেটা রেডিয়াস হবে না, কিন্তু এবার এটা বলরেখাটা বা ইমাজিনারি বলরেখাটা তাহলে এভাবে আঁকা যাবে। ধরো কেমন জানি হয়ে যাচ্ছে বারবার, ইমাজিনারি বলরেখাটা এই লাইন অফ অ্যাকশন বা ইমাজিনারি বলরেখা, লাইন অফ অ্যাকশন বা ইমাজিনারি বলরেখা, এটা যদি আমাদের ইমাজিনারি বলরেখা হয়, এবার বলো তো অ্যাক্সিসের কেন্দ্রগামী যে যেটা কেন্দ্রগামী যে রেখাটা, কেন্দ্রগামী রেখা বা অ্যাক্সিস রেখা, অ্যাক্সিস, এটার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাই কি বলছিলাম আমাদের মোমেন্ট আর্ম। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি ভাইয়া আগের বারে এভাবে হয়েছিল, তার মানে কি এবারও এভাবে না, এটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে না, এটা পারপেন্ডিকুলার হচ্ছে কি, এটা কি পারপেন্ডিকুলার হচ্ছে? কোনো দিক দিয়ে দেখতে লাগতেছে এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি না। তো 90 ডিগ্রি আঁকতে হলে এটাকে আমাদের কীভাবে আঁকতে হবে? দেখো তো, এটা যদি এভাবে আঁকি তাহলে এটা 90 ডিগ্রি মনে হচ্ছে না, এটাকে যদি এই কেন্দ্রের লাইনটা থেকে যদি আমরা এভাবে আঁকি, এই দেখো তো, দেখতে মনে হচ্ছে না, এই 90 ডিগ্রি, এইবার হলো না 90 ডিগ্রি। তার মানে আমাদের এই যে আমাদের বলরেখা লাইন অফ অ্যাকশন আর কেন্দ্র থেকে যেটা দূরত্ব লম্বালম্বি 90 ডিগ্রির দূরত্ব, সেটাই কি আমাদের মোমেন্ট আর্ম আর। এবার দেখি এটা পুরাটা লাইন হচ্ছে L দৈর্ঘ্যের, এটা হচ্ছে আমাদের L দৈর্ঘ্যের। এবার কোয়েশ্চেনের মধ্যে আরও একটা জিনিস অ্যাড করে দিছে, সেটা হচ্ছে এই ফোর্সটা আমাদের এই যে দরজা আছে দরজার সাথে থিটা কোণে কাজ করতেছে। এই থিটা কোণে যদি কাজ করে তাহলে আলটিমেটলি এটাই আমাদের থিটা না? দেখি তো,
এটা যদি আমাদের থিটা হয়, এই দেখলেই বোঝা যাচ্ছে এটা যদি থিটা হয়, এখন আমাদের কিসের মান লাগতেছে, আর এর মানটা লাগতেছে। তো আর এর মানটা আমরা কোথায় পাবো, আর এর মানটা তো আমাদের এখানে দেওয়া নেই। আর এর মানটা যদি বের করতে চাই, আর আর এল এর মধ্যে যদি একটা সম্পর্ক ক্রিয়েট করি, আর হচ্ছে এখানের মধ্যে এটা যদি থিটা হয়, একটু খেয়াল করো, এটা যদি থিটা হয়, এই লাইনটা কীরকম, এই লাইনটা হচ্ছে আমাদের অতিভুজ, দেখলেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি অপোজিট লাইনটা কি অতিভুজ হয়। দেখো তো ভালো করে, এইটা যে 90 ডিগ্রি, তার অপোজিট লাইনটা হচ্ছে কি অতি। তো 90 ডিগ্রি অপোজিট লাইন মানে অতিভুজ। আবার যেটার সাথে থিটা কাজ করে, থিটা যার সাথে কাজ করে সেটাকে আমরা বলি কি ভূমি। থিটা যার সাথে কাজ করে, থিটা যার সাথে কাজ করতেছে, তার মানে এটা ভূমি। তার মানে এটা কি আমাদের লম্ব আর অতিভুজের মধ্যে তাহলে সম্পর্ক ক্রিয়েট করতে হবে। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক ক্রিয়েটকারী জিনিসটা কি সাইন থিটা। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে কত তোমার, এটা যদি লম্ব হয় এটা হচ্ছে আর, অতিভুজ কত হবে তাহলে এল দৈর্ঘ্যের, তার মানে সাইন থিটা। এই যে তার মানে এখান থেকে পাই এল সাইন থিটা, আর সমান এল সাইন থিটা পাচ্ছি। আর সমান এল সাইন থিটা তাহলে এখানে বসাই দিলেই আমরা অ্যান্সার পাই গেছি। বুঝা গেছে? এবার আরেকটু রিপিট করে দিই তাহলে। কতক্ষণ হচ্ছে? 51 মিনিট হয়ে গেছে ক্লাস। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম আরেকটু করে বলে দিই। আর এটা বলার আগে আরেকটা জিনিস বলে দিই, এটাকে আরও একভাবে প্রমাণ করা যায়। মনে করো এটা সেই দরজাটা এভাবেই কাজ করতেছে, ফোর্স দিতেছে, এটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি লাইন। এটা কিন্তু আরও একভাবে কাজ করা যায়, এটাকে আরও একভাবে সলভ করা যায়। কীভাবে সলভ করা যায়? এটা যদি এফ হয়, এভাবে কাজ করতেছে ফোর্স, এটাকে কয়টা অংশে ভাগ করা যাবে? অবভিয়াসলি দুটো অংশে ভাগ করা যাবে। এরকম একটা অংশ, এরকম একটা অংশ, দুটো অংশে ভাগ করা যাবে। এই দুটো অংশে যদি ভাগ করে ফোর্স, এটা যদি থিটা হয় তাহলে একান্তর কোণ, তার মানে এটাও থিটা। তার মানে যেদিকে থিটা থাকে তার সাথে কি থাকে কস থিটা, উপরের দিকে তাহলে থাকবে কি এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা যদি এভাবে কাজ করে তাহলে আমাদের চিত্রটা অনেকটা এভাবে হয়ে গেল না? কারণ এফ সাইন থিটা তো আমাদের দরজা খুলতে সাহায্য করবে, এফ কস থিটাকে দরজা খুলবে না। তার মানে আমাদের এফ সাইন থিটা তাহলে এভাবে কাজ করতেছে। এবার এফ সাইন থিটা আমাদের অ্যাক্সিস লাইনটা হচ্ছে এটা, আর আমাদের এফ সাইন থিটার জন্য যে ইমাজিনারি লাইন অফ অ্যাকশন বা বলরেখা সেটা হচ্ছে এটা। তাহলে এটা যদি এল দৈর্ঘ্যের কিছু হয় তাহলে ইমাজিনারি লাইন আর ইমাজিনারি যে বলরেখা আর এটার মধ্যবর্তী লম্বিক দূরত্ব 90 ডিগ্রি দূরত্ব, সেটাই কি আমাদের মোমেন্ট আর্ম। এবার এটা যেহেতু এইভাবে হয়ে গেল, রেখাটাও এভাবে হয়ে গেল, তাহলে আমাদের টর্ক টাও সমান কি ফোর্সের মান কত এফ সাইন থিটা, আর মোমেন্ট আর্ম আর এর মান কত, আর এর মান আর এল এর মান আলটিমেটলি সেম, তাহলে এফ এল সাইন থিটা আলটিমেটলি আগেরটাই চলে আসছে। দুইভাবে এইভাবে সলভ করে দেয়। তো আমরা একটু যদি এটা রিভিউ করে দিই যে এটা কেন পড়ছি, কীভাবে পড়ছি। আমাদের টর্কের কথা যখনই বলবে, টর্ক টাও সমান আর ইন্টু এফ, যেখানে আর মানে কি ফোর্স তো আমরা জানি, কিন্তু আর এর মানেটাই আমাদের বের করাটা ঝামেলাদায়ক। আরেকবার বলে দিই, এটার সাপেক্ষে মনে করো ঘুরতেছে, আমাদের এদিকে মনে করো ফোর্স দিতেছে, আমরা করব কি একটা ফোর্সের একটা কাল্পনিক রেখা আঁকবো বা লাইন অফ অ্যাকশন ফোর্সের সাথে। আর যেটা কেন্দ্র আছে, কেন্দ্রের দিকে একটা রেখা আঁকবো, কেন্দ্রগামী রেখা। তো এই কেন্দ্রগামী রেখা আর লাইন অফ অ্যাকশনের মধ্যবর্তী 90 ডিগ্রি ওয়ালা যে দূরত্বটা, অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, কিন্তু বারবার বলে দিচ্ছি যে দূরত্বটা, সেটাই কি আমাদের এটাই হচ্ছে আর এর মান। আর এই আরটাকে আমাদের বলে মোমেন্ট আর্ম। তো মোমেন্ট আর্ম বোঝা গেছে আশা করি, মোমেন্টাম না, মোমেন্ট আর্ম বোঝা গেছে আশা করি। এবার আমরা চলো টর্ক বুঝলাম, মোমেন্ট আর্ম বুঝলাম, সব বুঝলাম। এবার আমরা একটু যেগুলো কম্পেয়ার করছি সেগুলো একটু দেখার চেষ্টা করি। একটু ডিস্টার্ব দিতেছে। তো আমরা যেগুলো কম্পেয়ার করতেছিলাম সেগুলো আরেকটু আমরা এক নজরে দেখে নিই। ডিস্টার্ব দিতেছে।
ঠিক আছে। তো যেগুলো কম্পেয়ার করতেছিলাম আমরা দুই ভাগে করছিলাম, একটাকে কম্পেয়ার করেই শিখছিলাম। এক পাশে লিখছিলাম আমরা লিনিয়ার, যেটার জন্য এল লিখলাম, আরেক পাশে আমরা লিখবো অ্যাঙ্গুলারের জন্য এ। তো যেটা লিনিয়ার সেটার জন্য সেটার পাশে কি কি লিখবো, সেটাতে লিখবো আমরা লিনিয়ারে যেগুলো পড়ছি, মানে আমরা লিনিয়ারে যেটা এস পড়ছি বা সরণ পড়ছি সেটা অ্যাঙ্গুলারে যাই কি পড়ছিলাম, থিটা পড়ছিলাম। দেখা যাচ্ছে লিনিয়ারে বা সরলরৈখিক গতিতে যেটা এস পড়ছি সেটা অ্যাঙ্গুলারে থিটা পড়ছি। সরলরৈখিক গতিতে যেটা ব্যাক পড়ছি সেটা অ্যাঙ্গুলার গতিতে, তাহলে আমরা কি পড়লাম, ওমেগা পড়লাম। সরলরৈখিক গতিতে আমরা যেটা ত্বরণ পড়ছি এটাতে এখানে কি পড়ছি, আলফা পড়ছি। সরলরৈখিক গতিতে যেটা আমরা ফোর্স পড়ছি সেটা অ্যাঙ্গুলার গতিতে আমরা নাম দিছি কি, টর্ক। তাহলে এবার আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার মনে করো একটা জিনিস, একটা বস্তু, সেটা তার অবস্থা টিকিয়ে রাখার প্রবণতা, বা সে যদি গতিশীল থাকে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, সে যদি স্থির থাকে স্থির থাকতে চাওয়ার প্রবণতা কে বলে কি, জড়তা। জড়তা। তাহলে রৈখিক গতিতে জড়তা কিসের উপর দায়ী থাকে, জড়তা দায়ী থাকে হচ্ছে তোমার মাসের উপর, তোমার ভরের উপর। তুমি যত বেশি ভারী হবা, তুমি যদি একবার গতিপ্রাপ্ত হয় তোমার থামাইতে খবর হয়ে যাবে। মোটাসোটা মানুষ মনে করো তুমি দৌড় মারছো, একবার যদি জোরে সোরে দৌড় মারো তোমার ব্রেক লাগাইতে কি হবে, কষ্ট হবে, তুমি হয়তো দুমড়া মুচড়া আছাড়ও খাইতে পারো। যদি তুমি দাঁড়ায় থাকো কেউ তোমার ধাক্কা দিয়েও সহজে সরাইতে পারবে না। গতিশীল থাকতে চাচ্ছ, যত বেশি তুমি ভারী হচ্ছ তত বেশি তুমি গতিশীল থাকতে চাচ্ছ। গতিশীল একবার হয়ে গেলে, মনে করো সহজ উদাহরণ দেখুন, একটা সিএনজি আর একটা ট্রেন। সিএনজি সহজে ব্রেক মারতে পারে, থামে যেতে পারে, গতিশীল ছিল, সহজে থামে যেতে পারে। কিন্তু একটা ট্রেন ভারী, অনেক ভারী, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ব্রেক মারছে আর দাঁড়াচ্ছে না, ব্রেক ড্যান্স মারে দৌড় মারছে। তো যত বেশি ভারী হচ্ছে তোমার থামাইতে বা তোমার অবস্থার পরিবর্তন করতে, তোমার জড়তার পরিবর্তন করতে তত কাজ বেশি করতে হচ্ছে, বা তোমার জড়তা তত বেশি। তার মানে তোমার জড়তা আলটিমেটলি তোমার মাসের উপর নির্ভর করে। রৈখিক গতিতে সেটা মাসের উপর নির্ভর করে, বুঝলাম। তো কৌণিক গতিতে সেটা কিসের উপর নির্ভর করবে, এটা একটু আমরা দেখার চেষ্টা করব। তোমার যত বেশি মাস হবে, তোমার যত বেশি মাস হবে তত তোমার ওয়েট বেশি হবে, এটা তো জানি। আর মাস যদি তোমার বেশি হয় তাহলে তোমার উপর তুমি যদি বেশি ভারী হও, তোমাকে ধাক্কা দিয়ে সরাতে, বা তুমি গতিশীল অবস্থায় আছো, সামনে কেউ আছে, সে ধাক্কা দিয়ে তোমাকে দাঁড়া করাইতে যাচ্ছে, তার ধাক্কা দিতে হবে বেশি, তোমাকে দাঁড়া করাইতে হলে জোরে ধাক্কা দিতে হবে। তুমি হালকা পাতলা হলে ইঙ্গুরে ধাক্কা মারলে পড়ে যাবে। বা তুমি যদি মোটাসোটা হও, তোমাকে জোরে ধাক্কা দিতে হবে, কারণ তুমি স্থির অবস্থায় আছো। স্থির থেকে গতিশীল করতে হলে তোমার থেকে জোরে ধাক্কা দিতে হবে, তোমাকে জোরে ধাক্কা দিতে হবে গতিশীল করার জন্য। তার মানে তোমার ফোর্স দিতে হবে বেশি, যেহেতু ফোর্স দিতে হবে বেশি, মাস যদি তোমার বেশি হয়, এটা যদি এভাবে বলে, মাস যত বেশি হয় ফোর্স তত ভালো দিতে হবে অ্যাক্সিলারেশনের জন্য। এফ সমান এম এ পড়লাম। এটা যদি আমরা পড়ি, আমরা উভয় পক্ষে যদি আর দিয়ে গুণ করে দিই, আর এফ, আর ইন্টু এম এ। আর মানে কি, মোমেন্ট আর্ম, বা যা হবে ব্যাসার্ধ, যেটাই বলো, মোমেন্ট আর্ম বললেই ভালো। আর এফ মানে কি, আমরা পড়ছিলাম টাও সমান কি, টর্ক টাও সমান কি, আমরা পড়ছিলাম না, টর্ক টাও সমান কি, এফ ডট আর। এটা আমরা এখানে লিখতে পারবি, টর্ক টাও সমান আর এফ সমান টর্ক টাও, আর ইন্টু এম এ। আর লিখলাম, এম লিখলাম, এ মানে কি লেখা যায়, আলফা আর। তো এখানে আমরা এখান থেকে কি লিখতে পারি, আর স্কোয়ার এম আলফা। এখান থেকে আমরা এভাবে লিখলাম এটাকে, এম আর স্কোয়ার আলফা সমান টর্ক টাও। এবার আমরা একটু দেখি, এখানে আমরা একটু ফোর্স দিই, ফোর্স সমান এম এ। একটু কম্পেয়ার করো আলফা আর এটাকে আমরা লিখতে পারি আলফা। রৈখিক সরণের রৈখিক ত্বরণকে কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ, এটা রিপ্রেজেন্ট করে এটাকে। এই দুইটা একটা একটার সাথে লিঙ্কড আছে, এই দুইটা একটা একটার মানে কিন্তু সেম, দুইটাই ত্বরণ। তো ত্বরণগুলোকে যদি সাইডে রাখো, তাহলে তোমার ভরের জন্য কি আসতেছে, এম আর স্কোয়ার। তোমার জড়তার ভ্রামকের জন্য যেটা দায়ী সরলরৈখিক গতিতে,
সেটা কৌণিক ত্বরণের জন্য কি হচ্ছে এম আর স্কোয়ার। এটা কমন না, আলফা আর এ আর আলফা যদি তোমার দুইটাই ত্বরণ হয় তাহলে এটার ভর প্রকাশক যেটা সেটা জড়তার ভ্রামকের জন্য যেটা দায়ী, জড়তার জন্য যেটা দায়ী সেটা এখানে এম আর স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে এখানের এমটা কৌণিকে গেলে এম আর স্কোয়ার হয়ে যাচ্ছে। এই এম আর স্কোয়ারকেই আমাদের বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক। তার মানে কৌণিক অবস্থায়, গতিশীল অবস্থায় জড়তার জন্য দায়ী কোন জিনিসটা এম আর স্কোয়ার, জড়তার জন্য কৌণিক অবস্থায় জড়তা। এই কৌণিক অবস্থায় এই জড়তাটাকেই জড়তার ভ্রামক বা এম আর স্কোয়ার বলা হচ্ছে। তো আমাদের ফার্স্ট ক্লাসে আমরা কৌণিক জিনিসগুলা এবং এখান থেকে জড়তার ভ্রামক জিনিসটা কি ডিপলি বোঝার চেষ্টা করছি। আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও কথাবার্তা বলবো এবং কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করবো। আজকের ক্লাসটা বেশি লম্বা হয়ে গেছে, তার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এগুলো প্রত্যেকটা জিনিস বোঝা গেছে কিনা আমার একটু কমেন্টে জানাও। ধন্যবাদ।